আমরা রাঙামাটি এবং খাগড়াছড়ি বিভিন্ন স্পটগুলোতে যাব। এই জন্য আমরা গাড়িতে উঠলাম চট্টগ্রাম শহর থেকে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 170 টাকা করে গাড়ি ভাড়া। আমরা আগে রাঙামাটির গাড়িতে উঠলাম। রাঙামাটির গাড়িতে উঠে আমরা বিকেলের দিকে রাঙামাটি পৌঁছালাম। রাঙামাটি বাজার ক্রস করার সময় দেখলাম এখানে প্রচুর দেশীয় ফলের যেমন আম, কাঁঠাল, লিচু বাজারে উঠছে। আর একটু বলি, আমরা মূলত যাব হচ্ছে সাজেক, আলুঠিলা এবং খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, এইসব জায়গায় যাব আমরা। কিন্তু এখন আমরা পরবর্তীতে যখন রাঙ্গামাটি পৌঁছালাম তখন বুঝতে পারলাম রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি হয়ে আমাদেরকে সাজেক যেতে হবে। তাই আমরা এই যে এটা হচ্ছে রাঙ্গামাটি বাজার। এখানে দেখেন প্রচুর পাহাড়ি লোকজন কাঁঠাল, আম, লিচু, বিভিন্ন সবজি বাজারে নিয়ে আসছে। আমরা তাই রাঙ্গামাটি থেকে আবার ব্যাক করে মাঝপথে আবার খাগড়াছড়ি গাড়িতে উঠে আমরা খাগড়াছড়ি যাব, যাতে পরদিন সকালে যেহেতু 10টার মধ্যে সাজেকে যাওয়ার জন্য চেকপোস্টে এন্ট্রি করা লাগে, তাই আমরা সকাল 10টার মধ্যে ওখানে পৌঁছানোর লক্ষ্যে আমরা ঠিক এই যে পৌর রেস্ট হাউস থেকে রওনা দিলাম। ঠিক 8টার দিকে, 8:30টার দিকে আমাদের গাড়ি ছেড়ে দিল। এইখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে। আপনি যদি লোকালি যেতে চান তাহলে খুব ভোরে যেতে হবে, আর যদি রিজার্ভ নেন তাহলে তো আলাদা, তখন 9টার মধ্যে পৌঁছাতে হবে, 8:30 9টার মধ্যে, কারণ 1 ঘন্টা লাগে ওই চেক পয়েন্টে যেতে। তাই আমরা যেহেতু শুধু 3 জন, আমরা সিএনজি নিলাম। তো ওখানে পৌঁছে আমরা প্রথমে ওরাও চেক করতে করতে আমরা বিভিন্ন ধরনের এখানে ফ্রুটস আছে, ফ্রুটস, আম, কাঁঠাল, তারপরে হচ্ছে কি ডাব, তারপরে রক্তফল নামে একটা ফল আছে, এই ধরনের এগুলো নিয়ে নাস্তা করলাম। এর মধ্যে সে ওখানে চেকপোস্টের কাজটা সেরে নিল, চেকিংয়ের কাজটা। ওখানে এন্ট্রি করা লাগে আর্মিতে, গাড়ির আর যাত্রীর সংখ্যা। এরপর আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। এর মধ্যে আমরা এখানে এই যে যেটা রক্তফল বলতেছিলাম, এটাই সেই রক্তফল বলছিলাম, এটা পাহাড়ি ফল। এটা খেলে নাকি রক্ত বাড়ে। এটা অনেকটা তেঁতুলের মতো, তবে তেঁতুলের চেয়ে একটু মিষ্টি। এটা খেলে গাল লাল হয়ে যায়। এটাই সেই রক্তফল। এরপর এটা খাওয়ার পরে এরপরে আমরা এগুলো নাস্তা নেওয়ার পর এখান থেকে আমরা সামনের দিকে আগালাম। এই যে চেকপোস্ট থেকে আমাদের গাড়ি আবার ছেড়ে দিবে। এখান থেকে প্রায় আরও 1-1.5 ঘন্টা লাগে, টোটাল 2.5 থেকে 3 ঘন্টা লাগে খাগড়াছড়ি থেকে সাজেক আমাদের। এখানে সবচেয়ে হচ্ছে রাস্তাগুলো অত্যধিক উঁচু এবং নিচু। এই যে অতিরিক্ত গরম পড়তেছিল, তাই দেখেন মনে হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। এই যে উপর থেকে ভিডিও করার সময় মনে হচ্ছে মরুভূমির মরীচিকা। এই যে দেখেন একদম উপরে উঠে আবার নামে। রাস্তাগুলো খুবই রিস্কি বলা যায়। আচ্ছা, এরকম করতে করতে আমরা ঠিক সাজেকের 3 কিলোমিটার আগে গিয়ে স্টাফ কলোনি, স্টাফ হাউজিং বলে এটাকে, ওই জায়গায় গিয়ে আমরা আবার রেস্ট নিব। এর মধ্যে টানা গাড়ি চলতেছিল, এটা দিঘিনালা ক্রস করে আমরা যাচ্ছিলাম। এই যে রাস্তাগুলো, এখানকার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাস্তাগুলো আঁকা বাঁকা এবং উঁচু নিচু। এখানে যাদের যেসব ড্রাইভারদের খুব বেশি প্রশিক্ষণ নাই, তারা এখানে যাওয়াটা অনেকটা রিস্কি। বিশেষ করে এই যে এই জায়গাগুলো ওঠার সময় দেখেন কী পরিমাণ উঁচু আর নিচু। আচ্ছা, আমরা ওই যে যেটা স্টাফ হাউজিং বললাম, এখানে পৌঁছালাম। এখান থেকে আরও 3 কিলোমিটার বাকি আছে। তবে এই লাস্ট 3 কিলোমিটার জায়গাটা খুব বেশি রিস্কি, বেশি উঁচু। সাজেক অনেকটা, বিশেষ করে সাজেকের কংলাক পাহাড়টা নাকি 1800 ফিট উপরে সমতল থেকে। এই যে আমরা লাস্ট যে অংশটা বলছি, এটাই যে একদম ডাউন হয়ে অনেক উপরে উঠতে হয় রাস্তাটা, তাই অনেক বেশি রিস্কি এবং অনেক বেশি গাড়িগুলোতে উঠতে বেগ পেতে হয়। এই যে গাড়িগুলো বিভিন্ন জায়গায় দাঁড়ায় উঠবে আস্তে আস্তে। এই যে আমরা রিস্কি জায়গাটা, এই জায়গাটা ক্রস করে আমরা সাজেক পৌঁছে যাবো। সাজেক পৌঁছানোর পর যেটা দেখলাম, কিছুদিন আগে সাজেকে যে আগুনে অনেকগুলো রিসোর্ট পুড়ে গেল, ওই জায়গাগুলোর দেখলাম। এরপরে রাস্তার দুই পাশে সবগুলো রিসোর্ট, ছোট ছোট রিসোর্টগুলো আছে। এরপর আমরা সোজা আগে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছিলাম।
যেতে যেতে আমরা প্রথমে চোখে পড়লো এই যে দুই পাশে রিসোর্টগুলো, মাঝখানে সুন্দর রাস্তা, যেখানে এই যে ডান পাশে সাইলাব সাজেক আছে। এরপর হচ্ছে কি ওই যে যেটা হেলিপ্যাড বলে ওই মাঠটা, হেলিপ্যাডের পরে আমরা সোজা আর সামনের দিকে আগাতে আগাতে আমরা দেখতে পেলাম একদম উপর থেকে, পাহাড়ের উপর থেকে দুই পাশে মেঘ আর মেঘ, যেটা এই যে মেঘ আপনার, যেটা মোটামুটি সাজেকে উপভোগ করার জন্য মূলত যাই। এই যে দেখে পাহাড় থেকে মেঘ দেখা যাচ্ছে। আমরা একদম টপ পাহাড় যেটা, সেটা কংলাক পাহাড়, ওই পাহাড়ে উঠে যাব প্রথমেই। যেহেতু আমরা হয়তো বা আবার রাতে ব্যাক করব, ব্যাক করে আমরা আরও দুইটা স্পটে যাব আগামীকাল। তাই আমরা প্রথমে সোজা কংলাক পাহাড়ে উঠে যাচ্ছি, সাজেক 0 পয়েন্ট ক্রস করে, এটা 0 পয়েন্টের পরে। এরপর আমরা আবার কংলাক পাহাড় ঘুরে 0 পয়েন্টে ব্যাক করব। এখানে একটা জিনিস দেখেন, এই যে আমাদের গাড়ি চলতেছিল আর বাম পাশে আমরা একদম পাহাড়ের টপে উপরে রাস্তা দিয়ে চলতেছিলাম, আর দুই পাশে এই যে দেখেন ঢালুতে প্রচুর মেঘ জমে আছে। আপনার সাজেকে উপলক্ষ সন্ধ্যায় এবং সকালে এই জিনিসটাই সবচেয়ে মানুষ উপভোগ করে। আর এখানে দেখেন একদম পাহাড়ের উপরে একটা বাড়ি আছে অনেক উঁচুতে, এটা খুবই দেখতে বিপজ্জনক। আর যাই হোক, আমরা এখন উপরতে এই যে এই রাস্তা দিয়ে উপরে কংলাক পাহাড়ে উঠে যাব। কংলাক পাহাড়টা হচ্ছে কি নিচ থেকে প্রায় 1800 ফুট উপরে। এই যে আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি, একদম টপে উঠে গেলাম। এই যে উপরে সাইনবোর্ড দেখা আছে, ওয়েলকাম টু কংলাক পাহাড়। আচ্ছা, কংলাক পাহাড়ের এখানেও উপরেও কিন্তু আরও কতগুলো রিসোর্ট আছে। আপনি চাইলে সমতলে, যেখানে একদম প্রথমে ঢুকতেই যে রিসোর্ট, ওখানেও থাকতে পারেন, এখানেও থাকতে পারেন। এখানে রিসোর্টগুলোর ভাড়া প্রায় 4500 এক রাত। আচ্ছা, এরপর আমরা এখানে আবার কংলাক পাহাড় ঘুরে সিএনজিতে করে আবার 0 পয়েন্টে আসলাম। 0 পয়েন্টে এসে এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আমরা দুপুরে লাঞ্চ করে আবার হচ্ছে ব্যাক করব। ব্যাক করে আমরা রাতের বেলায় ওখানে ওই সময় একটা প্রোগ্রাম ছিল খাগড়াছড়িতে হাই স্কুল মাঠে, ওই প্রোগ্রাম উপভোগ করলাম। উপভোগ করার পরে পরের দিন সকালে আমরা রওনা দিলাম হর্টিকালচার, অর্থাৎ খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। এখানে মূলত উপভোগ্য বিষয়ের মধ্যে ঝুলন্ত ব্রিজটা খুব বেশি উপভোগ্য বিষয় বা দেখার মতো। এরপর এর প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিভিন্ন ঘুরে ঘুরে দেখলাম। এটা ঘুরতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, বিভিন্ন দিকে বিভিন্ন দেখার মতো অনেক কিছু। এরপর আমরা গেলাম আলুটিলা না, এরপর আমরা আলুটিলা যাব পরে আরও। এখন আমরা গেলাম রিসান ঝর্ণা। রিসান ঝর্ণাটা হচ্ছে হর্টিকালচারের পর আমরা রিসান ঝর্ণায় যাব। রিসান ঝর্ণায় তবে বর্ষাকালে পানির স্রোতটা ভালো থাকে, এখানে শুকনো মৌসুম হওয়ায় এখানে পানির তেমন স্রোত ছিল না, তাই সবাই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এখানে নাকি পানির ভালো স্রোত পাওয়া যায়। আমরা রিসান ঝর্ণায় নামবো এবং পানি দিয়ে গোসল করবো এখানে। এই যে রিসান ঝর্ণা, এখানে দেখেন পানির স্রোত একেবারে কম, তবে এখানে পিচ্ছিল থাকায় খুব রিস্কি। এরপর আমরা এখান থেকে আলুটিলা গুহায় চলে গেলাম। আলুটিলা গুহা, ওয়েলকাম টু আলুটিলা গুহা। এখান থেকে গেট থেকে আমরা হেঁটে সামনে সোজা দিকে যাব। গিয়ে গুহার মুখে আমরা প্রথমে এখানে ঢুকতেই একটা শীতল অনুভব মনে হচ্ছে, এসির ভিতরে আমরা এখান থেকে বাতাসটা এমনভাবে মনে হয় যেন ওখানে এসি চালায় রাখছে। এখানে খুবই উপভোগ্য বিষয় হচ্ছে এটা। আমরা এখানে প্রথমে ভয় পাচ্ছিলাম, আরও কয়েকজনের জন্য অপেক্ষা করতেছিলাম, পরে আরও কয়েকজন আসার পর একসাথে আমরা গুহার ভিতরে হাঁটলাম। তো এখানে বিশেষ করে অন্ধকার হওয়াতে মোবাইলের লাইট জ্বালিয়ে আমরা সামনের দিকে আগাতে থাকলাম। এই গুহার একা একা এখানে ঢুকলে অনেকে ভয় পেয়ে যেতে পারে, তাই আমার মতে একা না ঢুকে কয়েকজন মিলে এখানে ভ্রমণ করা উচিত। বিশেষ করে এই গুহাতে এক পাশ থেকে এক পাশে বের হওয়ার সময় প্রায় 5-6 মিনিট সময় লাগে এবং পুরোটাই অন্ধকার। তো সেই জন্য কয়েকজন মিলে এখানে যাওয়া উচিত। তা আমরা কয়েকজনের জন্য অপেক্ষা করতেছিলাম, যখন আরও কয়েকজন আসলো পরে আমরা এই গুহার ভিতর দিয়ে এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বের হব। এই যে এখানে বের হচ্ছি আমরা। বের হওয়ার সময় বিভিন্ন জন, অনেকে উঠতে এখানে কষ্ট হচ্ছিল, বিশেষ করে মহিলাদের। এখানে বিভিন্ন পাথর আছে, বিশেষ করে সি বিচের পাথরের মতো বড় পাথর, এখান দিয়ে উঠে অনেক কষ্ট হচ্ছিল। তো এখান দিয়ে উঠে আমরা আবার সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেট দিয়ে বের হয়েছি। এখানেই আমাদের মোটামুটি 3টা স্পট শেষ হলো। এরপর আমরা দুপুরে লাঞ্চ করলাম। এখানে সিস্টেম রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, এটাতে এখানে আমরা দুপুরে লাঞ্চ করে আবার আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তো এর মধ্যে আমরা এই যে দেখুন, আমরা আলুটিলা গুহা থেকে বেরোচ্ছি।
আর সিস্টেম রেস্টুরেন্টের খাবারটা খুব বেশি উপভোগ্য ছিল, এদের খাবার খুব কোয়ালিটি খুব ভালো ছিল। তো যদি একটু বিল অনেকটা বেশি, প্রায় এক একজনের 400-500 টাকা, 300-400 টাকা চলে আসে। তো এরপর আমরা আলুটিলা গুহা থেকে বের হয়ে আমরা সরাসরি সিস্টেম রেস্টুরেন্টে সিএনজিতে করে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে ওখান থেকে আবার দুপুরের পরে আমরা আবার চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেব। ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের আলুটোলা গুহা অর্থাৎ খাগড়াছড়ি যাত্রা শেষ হলো। ধন্যবাদ সবাইকে।